নয়া রাজনীতির বন্দোবস্ত। আমরা মূলত যে বিষয়টা কথা বলতে চাচ্ছি, আমাদের অনেকগুলো ছাত্র রাজনীতি হচ্ছে, মানে আমি ছাত্র সংগঠন তৈরি হচ্ছে এবং এর বাহিরেও অন্যান্য রাজনৈতিক দলও করার একটা প্রচেষ্টা চলছে বিভিন্ন আ সংগঠন থেকে বা বিভিন্ন যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারা করার চেষ্টা করছে। এ বিষয়ে আমরা র‍্যান্ডম আলাপ, আমাদের আজকের আলাপে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলব এবং র‍্যান্ডমলি আলাপ করব। আমাদের সাথে আবদা আছে। আপনার কি অবস্থা? এমনিতে কি চিন্তা-ভাবনা করছে এই যে এই তো ভাই। রাজনীতি হচ্ছে, বন্দোবস্ত করা হচ্ছে। প্রচুর সংগঠন দেখতেছি আমরা। আ মোটামুটি রাজু ভাস্কর্য বক্তব্য দিচ্ছে। ওখানে যেকোনো একটা মানববন্ধন হয়ে যাচ্ছে বা তোমার প্রেস ক্লাবও ইয়ে করছে। মানে কেন হচ্ছে? এবং 5th আগস্টের আগে এটা একটা সুযোগ ছিল না। আমরা জানি মাফিয়া সংগঠন, I mean আওয়ামী লীগ ছিল। একটা মাফিয়া যখন ছিল তখন অনেকে কথা বলতে পারে না। এখন বাকস্বাধীনতা ফিরে পাওয়ার পরে কি আসলে এই জিনিসগুলো হচ্ছে কিনা বেশি? কি মনে হয় তোমার? ভাই আসলে দেখেন যে বিষয়টা হইলো ধরেন ৫ই আগস্টের পরে স্বাভাবিকভাবে পরিস্থিতি চেঞ্জ হইছে। আ যেটা বলা হচ্ছে বা যেই শব্দটা আসলে ব্যবহৃত হচ্ছে বা যে টার্মটা আসলে ইউস হচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। না, রাইট। তো নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে বোঝানো হচ্ছে যে পুরোনো যে ট্র্যাডিশনাল পলিটিক্স ছিল আমাদের হুম। দেশে যারাই রাজনীতি করতো আরকি। তাদের সেই রাজনীতিকে মাইনাস করে দিয়ে তারপরে হচ্ছে যে নতুন রাজনৈতিক ধারার সৃষ্টি করা বা নতুন রাজনৈতিক পরিবর্তন বা নতুন রাজনীতি শুরু করা সোজা কথা বললে যেটা। তো সেই জায়গায় দেখা গেছে যে আপনার ডক্টর ইউনূসের একটা সময় একটা ফর্মুলা ছিল -2 ফর্মুলা। আপনার এক্সাক্টলি। নাম শুনছেন হুম, হুম। খেয়াল করছেন হয়তোবা। এখন আসলে প্রথমত আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে অ্যাকচুয়ালি এটা কি সেই -2 ফর্মুলা কিনা? যেটাকে আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলতেছি। আবার এখানে নতুন করে কিংস পার্টি করে একটা মানে বা কিংস পার্টি তো হইছেই। হয়েছে। আপনি জানেন অলরেডি কিংস পার্টি হুম। হইছে। তো সেটা আমরা ভিন্ন বিষয়। কিংস পার্টির এখানে অনেকে অনেক যুক্তি দিচ্ছে যে বিএনপিও একটা কিংস পার্টি ছিল। সো মানে মনে হয় যেন বিএনপি কিংস পার্টি থাকলেই যেন বা কিংস পার্টি জায়েজ হয়ে যাচ্ছে বিষয়টা এরকম। আসলে আ এইটা না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে অনেক রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক এন্টিটি, পলিটিক্যাল এন্টিটি যারা এখনো ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টির মতো ফর্ম করে নাই বাট রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াইতে যাচ্ছে। তো চেষ্টা করছেন। অনেকেই চেষ্টা করতেছে। সমস্যাটা যেটা হইছে যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বুঝি বা আমাদের দেশের মানুষ বা আমাদের সমাজের মানুষ বা আমাদের কালচারের মানুষজন বোঝে যে নতুন দল খোলা। নতুন দল খোলা, রাইট। আসলে নতুন দল খোলাটা কি নয়া রাজনৈতিক বন্দোবস্ত কিনা বা নতুন রাজনীতি মানে কি নতুন দল খোলা কিনা? না। এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার না। এই নতুন ন্যারেটিভ হওয়াতে অনেকে মনে করছে যে মানে দল খোলা থেকে এটাকে হুম। নয়া রাজনীতি একটা আ ইয়ে করবে। বাট আসলে নতুন রাজনীতি হওয়া উচিত ছিল রাজনৈতিক ধারা পরিবর্তন। আপনি জানেন যে রাজনীতি হয় নির্দিষ্ট কোনো আদর্শের উপর আ ভিত্তি করে। হ্যাঁ, ঠিক না? ডিপেন্ড যেমন করে। আওয়ামী লীগ একটা আদর্শের উপর দাঁড়ায় রাজনীতি হবে। হ্যাঁ। বিএনপি আমরা সবসময় দেখছি যে জাতীয়তাবাদের উপর দাঁড়ায় রাজনীতি করছে। তারপরে জামাত ইসলামী তাদের ইসলামকে বেস করে রাজনীতি করছে। জাতীয় পার্টির বিষয়টা আমি কখনো ক্লিয়ার না। বাট তারপরেও দেখা গেছে যে ওদের হয়তো কোনো না কোনো আদর্শ ছিল। এটা হতে পারে যে পল্লী বন্ধু এরশাদ তার সেই মানে এরশাদকে ভিত্তি করে একটা দল আছে। এইটাও একটা বা আদর্শ। দয়ানিধি মানুষকে একটা এটা ওইরকম আদর্শ। মনে করেন যে মার্ক্সকে কেন্দ্র করে যদি মার্কসিজম হইতে পারে, মার্ক্সবাদ হইতে পারে, তাহলে এরশাদকে কেন্দ্র করে কেন এরশাদিজম হতে পারবে না? এর সাথে জমাবে। তো আমরা ধরে নেই যে জাতীয় পার্টিও সেই ট্র্যাডিশনাল পলিটিক্স করতে যায়া তার আইডিওলজি ছিল হচ্ছে যে এরশাদিজম বা এরশাদকে কেন্দ্র করে সে রাজনীতিটা করছে। বর্তমানে যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত নামে যেগুলো দাঁড়াচ্ছে যে হুম। রাজনীতি, মেক্সিমামেরই বয়ানটা কি? মেক্সিমামেরই রাজনৈতিক বয়ান হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশী জাতীয়তাবাদ। এইটা নিয়ে অনেক ডিবেট আছে। আমরা সেদিকে আজকে না যাই। কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদের কথা যে বলা হচ্ছে এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা বা রাইট। ভারতীয় আগ্রাসনবাদ বিরোধিতা। এখন যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি গুলো আছে বা যে ট্র্যাডিশনাল রাজনীতিগুলো আছে, ওরা কি এর বাইরে করতেছে? করতেছে না তো। তাইলে এটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত হইল কিভাবে? সেটাই। বা এটা নতুন রাজনীতি কেন বলা হচ্ছে এটা? হ্যাঁ, আচ্ছা আপনি এখানে আরেকটা কথা বলতে পারেন যে আমরা এর বাইরে যেয়েও রাজনীতির নতুন ধারা সৃষ্টি করতেছি যে যেই লেজুর ভিত্তিক রাজনীতি বা যেই ট্র্যাডিশনাল যে পলিটিক্স আমাদের দেশে চলে আসছে যে দলীয় রাজনীতির যে একটা ধারা চলে আসছে বা যে একটা ফ্লেভার ছিল সেইটার ফ্লেভারটা একটু ভিন্ন হবে। একটু ভিন্ন মোড়কে ভিন্ন ভিন্ন মোড়কে এটা এজন্য বলছে মানে ভিন্ন মোড়কতা আসার যে বিষয়টা, হ্যাঁ? এখানে যেমন এটা একটা উদাহরণ দিতে পারি। সিন্ডিকেট কিন্তু এখন আর কেউ ছোটখাটো টাকা নিবে না, চাঁদা দিবে না। এলাকা থেকে বা বিভিন্ন ইয়ে থেকে। এখন চাঁদাটা নিচ্ছে এক জায়গা থেকে 1%। এটা হয়তোবা তখন বিভিন্ন সেগমেন্টেশন হয়ে যাচ্ছে যে টাকাটা ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ লেজির ভিত্তিক ব্যাপারটা
একটা টাকা ইস্যু না, আমি আপনাকে বলি। মানে এটা আমি যেভাবে বললাম হুম। যে মানে সংগঠন রাজনীতি যে ব্যাপারটা এখন বাংলাদেশে যে মানে ট্র্যাডিশনাল যে রাজনীতি যেটা বিএনপি করেছে বা আওয়ামী লীগ করেছে, যেটাকে আমরা এই ২ টা বড় বৃহৎ শক্তি দেব। জামাত ইসলামীর যে ম্যাস পিপল এর সাথে যে ট্র্যাডিশনাল রাজনীতিটা অনেক গ্যাপ আছে। এটা নিয়ে আমরা অন্য একটা হয়তোবা আলাপ জামাত ইসলামের রাজনীতি আসলে রাজনীতি কিনা সেটা সেটাও নিয়ে আমাদের ডাউট ওরা আরেক দেখবা কথা বলতে পারে। এক্সাক্টলি সেটাই। এখন সেই হিসাবে তোমার যে এই যে তুমি বললা যে ছাত্র সংগঠন যেগুলো করছে বা একটা কনসেপ্টটা কি এখন ক্লিয়ার করতে পারছে না মানুষের যে কাছে নাকি অ্যাকচুয়ালি আসলে শুধু তো ছাত্র সংগঠন হচ্ছে না। যেকোনো সংগঠনই হচ্ছে ওইটার দেখা গেছে এইটা ছাত্রদের কে কেন্দ্র করে দাঁড়া হচ্ছে। কেন কেন্দ্র করে দাঁড়াচ্ছে? ছাত্রদেরকে কেন্দ্র করে দাঁড়াচ্ছে কেন? কারণ এই জুলাই বিপ্লবের মেইন স্টেক হোল্ডার ছিল ছাত্ররা। সো এই কারণে সবাই ছাত্রদের দিকে ফোকাস করতেছে। এইখানে আরেকটা ক্রাইসিস আছে। একটু শুনতে হাস্যকর শোনায় বাট মানে ইট ইস হোয়াট ইট ইস। হুম, অর্থাৎ আমাদের দেশে মানুষ মনে করে যে রাজনীতির কেন্দ্র হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকে রাজনীতি শুরু করতে হবে। আচ্ছা এই প্র্যাকটিসটা খারাপ আমি বলব না। ঠিক আছে? এখান থেকে শুরু হইতে পারে যে বাংলাদেশে আ গে লেখাপড়া করা মানুষজন বা জ্ঞানী-গুণী মানুষরা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়। কেন্দ্রিক ঠিক আছে এটা হতে পারে। কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ মনে করা আর টিএসসি কে রাজধানী মনে করা এইটা তো প্রবলেমেটিক। ডেফিনিটলি এটা তো প্রবলেম হচ্ছে। নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে যে এই পলিটিক্যাল এন্টিটি গুলো দাঁড়াচ্ছে সেইগুলো এই তারা মেক্সিমাম আমি বলব না সবাই, মেক্সিমাম মনে করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়টাই দেশ। কুয়েত মৈত্রী হল থেকে সুফিয়া কামাল হল পর্যন্ত। আর এর ভিতরে টিএসসি টা হইলো তাদের আচ্ছা, রাজধানী। এখানে আমি একটু এড করি। এই যে তুমি যে বিষয়টা বললা, এই যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক এবং হচ্ছে টিএসসি কেন্দ্রিক। কেন এই জিনিসটা আসছে? ওটা অবশ্য তুমি বলবা খুব ইন ডিটেইলস বলার চেষ্টা করবে। আমি যেটা জানতে চেষ্টা করছি, এই যে একটা সংগঠন যখন হয় বা তারা টিএসসি তে ১ম প্রোগ্রামটা কেন করছে? মিডিয়া কভারেজের জন্য? এবং আরসি মজুমদার থেকে প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় কি করছে? আ সেমিনার করছে। বিভিন্ন টপিক আছে ইস্যু ভিত্তিক যেভাবে। এখন এটা জায়গায় পপুলারিজম কি কাজ করছে? মানে এখন তো বয়সের একটা ব্যাপার আছে। আমি হুম, এখানে ২ টো বিষয় বলি। স্টেক হোল্ডার নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে জুলাই অভ্যুত্থানে ওরাই সবকিছু করেছে। ছাত্ররাই মূল ছিল। জনতাও ছিল। জনতারও এখানে অংশগ্রহণ পার্টিসিপেন্ট ছিল। বাট ছাত্ররা সবকিছু একটা বড় স্টেক হোল্ডার হুম। এখানে। এটা আনডাউটলি আমাকে দিতে হবে। বাট এই যে সংগঠনগুলা দেখলাম যে মানে আমরা যারা চিন্তা ভাবনা করছি বা অনেক দেশের সাথে কথা বলছি, টিএসসি মুখী এবং হচ্ছে কভারেজ পাওয়ার একটা তাদের মধ্যে একটা বিষয় দেখা যাচ্ছে। পাশাপাশি তারা অনেকেরই আমি প্রপারলি যদি বলি যে হ্যাঁ, জ্ঞানের অনেক স্বল্পতা থাকতে পারে, রাজনৈতিক ব্যাপারে থাকতে পারে যে পড়াশোনার ব্যাপারটা থাকতে পারে। এটা ডিফারেন্ট একটা বিষয়। বাট এই যে টিএসসি মুখীটা হওয়া মানে রাজনীতির যে অনেকগুলা গ্রাউন্ড থাকে যে মেয়রনীতি মানুষ নিয়ে কাজ করা বা দেশের যে অনেক ইস্যু আছে যেগুলা নিয়ে কথা বলাটা যায়। এখন ঘুরে ফিরে কিন্তু এই সবাই যে আমি মানে এর আগের সংগঠনগুলোর কথা বলব না। মানে ৫ আগস্ট পরবর্তী তারা মেক্সিমামই ফোকাসটা করছে অভ্যুত্থান এবং হচ্ছে বাংলাদেশ ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এটা এখানে হাইলাইটেড কিছু ইস্যু আছে। ভারতের একটা আধিপত্য ব্যাপার আছে। দেন হচ্ছে বা বা আমরা ইউনূস সরকারের অনেকগুলা বিষয় আমরা দেখতে পাচ্ছি। বাট এরা অন্যান্য ইস্যু নিয়ে কথা বলছে না কেন? কেন বারবার এই বিষয় নিয়ে কথা বলছে এবং তাদের ফোকাস হওয়াটা কি মূল বিষয় নাকি এখানে? এটা একটু নিজের বলো। অনেক বড় প্রশ্ন আবার। হ্যাঁ, আমার কাজে নাই আমি সবগুলাকে কানেক্টেড করব। একটু সময় লাগবে লম্বা। কিন্তু আমি যেটা বলতে চাচ্তেছি সেটা হইলো ধরেন আপনি ১ম এ যেটা বলছেন যে ওরা কেন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বসতেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বসার পেছনে তাদের কোনো পপুলিজম কাজ করতেছে কিনা। বিষয়টা হইলো প্রাথমিকভাবে দেখা যায় যে মেক্সিমাম উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কারো না কারো বা কোনো অ্যালামনাই থেকে হচ্ছে আসে। সেকেন্ডলি সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে যখন কিছু করতে নেয়, তখন সে শুরু করে যে আমার কাছের কে আছে তাদেরকে নিয়ে আমি শুরু করব। সেই কাছের খুঁজতে গিয়ে দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার হলের ছোট ভাই, ডিপার্টমেন্টের ছোট ভাই আর হলো জেলা ছাত্র কল্যাণের ছোট ভাই। এই ৩ ক্যাটেগরির ছোট ভাই নিয়ে সে বেসিক্যালি শুরুটা করে। তো দেখা গেছে যে এরা মেক্সিমামই ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাইচা নেয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কভারেজটা ইজি কারণ সাংবাদিক সমিতি সবসময় ডুজা যেটা আছে। তো দেখা গেছে ওইখানে তাদের পরিচিত আছে সবাইরে ডেকে এনে একটা মিডিয়া কভারেজ করতে পারে। রাইট। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের মিডিয়ারই চোখ থাকে। থাকে এটা। প্রবলেমটা হইল নয়া রাজনৈতিক বন্দোবস্তের ভেতরে যারা বা ৫ই আগস্টের পরে বা ৩৬শে জুলাইয়ের পরে যারা রাজনীতিতে আসতেছে বা নতুন রাজনীতি দাঁড় করানোর ট্রাই করতেছে, এদের বেশিরভাগ, I repeat বেশিরভাগ, সবাই না। বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতেছে এই কারণে এবং 2nd আরেকটা মূল কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের মানুষের সাথে তারা কানেক্টই করতে পারতেছে না। দেখা গেছে যে একটা লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা দল করছে এবং সে অনেক অ্যাক্টিভিজম চালাচ্ছে বাট তাকে শাহবাগের চটপটি দোকানদারই চিনতেছে না। চিনতেছে না। রাইট। ওইটাই। এবং আরো মজার বিষয় হইলো এই যে বারবার যে একটা তিক্ত কথা বললাম যে ওরা মনে করতেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়টাই বাংলাদেশ আর পিএসসিটা রাজধানী। এই কথাটা বলার কারণ হচ্ছে এই এরিয়ার বাইরের কারো সাথে তাদের কোনো কানেক্টিভিটি দেখা যায়নি। হয়তো ক্যাম্পাস কেন্দ্রিক জাহাঙ্গীরনগর বা জগন্নাথ কেন্দ্রিক বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে একটু কিছু তাদের বন্ধু-বান্ধব ভাই ব্রাদার দিয়ে হয়তো কিছু কানেক্ট করার ট্রাই তারা করছে। বাট আল্টিমেটলি এর বাইরেও যে জেলা আছে, উপজেলা আছে, এর বাইরেও তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তাদের কয়জনের সাথে এই জায়গায় যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির কথাটা আসলো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু এই গণ অভ্যুত্থান আমি জুলাই অভ্যুত্থানের ব্যাপারটাতে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির অংশগ্রহণটা আমাদের চোখে পড়ার মতো এবং আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি বেশি শাহাদাত বরণ করেছে, রাইট? সো সেখানে আ স্বাভাবিক ঢাকা ইউনিভার্সিটি শাহাদাত বরণ করার ব্যাপারটা নিয়ে আমি ডিবেটে যাব না। যেহেতু ক্যাম্পাস অফ ছিল এটা আলাদা একটা বিষয় ছিল। বাট যে কয়েকটা কারণ থাকতে পারে। সেটা ভিন্ন বিষয়। বাট প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই জুলাই অভ্যুত্থান বা আমরা যেটাতে অংশগ্রহণ করেছে এবং অনেকেই শাহাদাত বরণ করছে। কিন্তু তাদের মধ্যে কিন্তু এই রাজনীতিতে আসার বা মানে নয়া রাজনীতিতে তাদের যে যুক্ত হওয়ার, সংযুক্ত হওয়ার যে ইচ্ছাটা সেটা ছিল খুবই কম। এটা হয়তো পারিবারিক কারণ হতে পারে, অর্থনৈতিক একটা কারণ হতে পারে। পাশাপাশি এরা অনেক সময় মানি আমাদের যে মূল রাজনীতি, মূলধারার যে রাজনীতি, সেই রাজনীতির সাথে অনেক সময় ওরা অ্যাটাচমেন্ট ছিল না। তারা যা এখনো হতে পারে। বাট এই যে পাবলিক ইউনিভার্সিটির যে সাধারণ যে বা ছাত্র যারা মোটামুটি রাজনীতি নিয়ে একটু স্টাডি করে বা একটা আগ্রহ আছে তাদের কিন্তু ফোকাসটা ঢাকা ইউনিভার্সিটি থাকার অন্যতম উদ্দেশ্য যে আমি এখানে যদি থাকে যে পপুলারিজম এর বাইরে কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা আমি এটা তোমাকে জানতে চাচ্ছি। কারণটা হচ্ছে কি রাজনীতির একটা মানে একটা বৃহৎ বটগাছ আমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকার পেছনে তাদের উদ্দেশ্যটা কি? তাই তো? হ্যাঁ, না, ওইটাই তো বললাম এই যে শুরুতেই বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জন্য সব অ্যাক্সেস গুলা ইজি। কিন্তু কানেক্ট কারণ আমার গার্ডিয়ান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে ধরেন সদ্য গ্র্যাজুয়েট বা আগের গ্র্যাজুয়েট ছিল হোয়াটএভার। সে দেখা গেছে যে তার গার্ডিয়ানও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার থাকার জায়গাও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তার ব্যাকআপও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সবচেয়ে বড় কথা তার লোক লস্করও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মিডিয়া কভারেজও আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সস্তায় চাও খাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সবকিছু ঢাকা ইউনিভার্সিটি। সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটা নিউ কামারের জন্য অনেক অপরচুনিটি ক্রিয়েট করে বিধায় সে ঢাকা বিশ্ববিদ্যালয় তার কেন্দ্রিক উদ্দেশ্য রাজনীতি করা। কিন্তু পরবর্তীতে সে এইটা আর বোঝে না যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যাইতে হবে। এই যে নতুন নয়া রাজনৈতিক বন্দোবস্তের যে কথাটা আমরা বলতেছি, আমার দৃষ্টিতে নয়া রাজনৈতিক বন্দোবস্ত হতে পারতো এই জিনিসটা যে আমরা এই একটা কুয়া থেকে বের হব। রাইট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো কিছু শুরু হওয়াটাকে আমি কখনোই খারাপ বলতেছি না। বরং আমি সাপোর্টও করি। এটাই প্রাইম এটাই তো আমি এই জায়গাটা থেকে বের হয়ে সারা বাংলাদেশে আমি আমার রাজনীতিটাকে প্রয়োজন। ছড়ায় দিব। বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমি আমার রাজনীতিটাকে ছড়ায় দিব। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমার রাজনীতিকে ছড়ায় দিব। শিক্ষা প্রতিষ্ঠান মিনস উচ্চ শিক্ষা যে কলেজগুলো আছে, হুম, অনার্স হুম। ডিগ্রি কলেজগুলো আছে। এরপরে ধরেন যে আমি প্রত্যেকটা জেলা শহরে, উপজেলা শহরে সকল শ্রেণী পেশার মানুষকে কানেক্ট করব আমার রাজনীতিতে। এইটা হতে পারতো আমাদের নয়া রাজনৈতিক বন্দোবস্ত। আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে যে কয়েকটা দল আমরা হইতে দেখতেছি, আমি অবশ্যই নাম নেব না। কিন্তু ধরেন যে মেক্সিমামই দেখা গেছে যে ওই অ্যাক্টিভিস্ট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যে কে আসলে অ্যাক্টিভিজম পারে তার এই দলে ডেকে নেওয়া হবে। বা কে কার্যত্ব দিতে ভালো পাচ্ছে। খারাপ না। খারাপ না। একটা লোক ভোকাল, তার অ্যাক্টিভিজম আছে, তার অবদান আছে। সে ওখানে আসতেই পারে। সেটা সমস্যা না। কিন্তু কথা হচ্ছে যে শ্রেণী পেশার সবাইকে তো একসাথে হইতে হইতো। এক্সাক্টলি। ধরেন আপনি যে একটা নতুন একটা আ দল হইল, কথার কথা। আ মানে ধরেন উদাহরণস্বরূপ বলি যে XYZ কমিটি হইল। এইখানে আ আপনার তো মানি জুলাই বিপ্লবের যারা স্টেক হোল্ডার বা জুলাই আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করছে, তাদেরকে প্রাধান্য দিয়ে দলটা করা হইছে। হুইচ ইস ভেরি ফাইন। হুম। তো এইখানেও আমি দেখলাম যে আ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আর নাইলে মানে এইটারই আমি এই জায়গাটা বলতেছি অ্যাক্টিভিস্ট অথচ ব্যাপারটা আমাদের এই আন্দোলনে কি কোন রিক্শাওয়ালা যায়নি? অনেক গিয়েছে। আমাদের এই আন্দোলনে কোন শ্রমিক যায় নাই। বরং আমরা কি দেখছি? রিক্শাওয়ালা শ্রমিকই তো বেশি দেখছি। হ্যাঁ, ডেফিনিটলি, ছাত্র ডেফিনিটলি তো ছিল। ছিল। ছাত্ররা লিডিং এ ছিল বাট সংখ্যায় অনেক কম ছিল। অনেক কম ছিল। বেশিরভাগ ছিল এইখানকার সাধারণ মানুষ। ইভেন আবার যাত্রাবাড়ি ঘরানার সাথে একটা ব্যাপারটা কিন্তু জানি। যাত্রাবাড়ি বলেন, মোহাম্মদপুর বলেন, ঢাকার বাইরে বলেন, ইউ নেইম ইট জায়গায় সব জায়গায়। কয় জায়গায় সব জায়গায় শ্রমিক, দিনমজুর, রিক্শাওয়ালা, মানুষ যারা চাওয়ালা মারা গেছে। চাওয়ালা গুলি খেয়ে মারা গেছে। এরপরে প্রাইভেট চাকরিজীবী, সরকারি চাকরিজীবী কয়জনকে দেখছেন? কিন্তু এখন কিন্তু প্রচুর আমলা, সচিব, আর্মি অফিসার তারা বিভিন্নভাবে রাজনীতিতে কানেক্ট হচ্ছে। এক্সাক্টলি এদের কাউকে কি আপনি আসলে দেখছেন কি? কখনো দেখিনি আমি। আচ্ছা হইতে পারে তারা হয়তো পার্সোনালি ছিল, আমাদের চোখে পড়েনি। কিন্তু আমাদের চোখে তো রিক্শাওয়ালা পড়ছে। আমাদের চোখে তো শ্রমিক পড়ছে। আমাদের চোখে তো ওই যে ছোট, ছোট কর্পোরেট জব যারা করে তারা পড়ছে, অনেকেই পড়ছে। অফিস বাদ দিয়ে আমাদের সাথে আন্দোলনে ছিল। এইরকম রেকর্ডও আছে।
তাদের প্রতিনিধিত্ব কোথায়? শুধু যে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব না, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এদেরকে নিয়ে আলোচনা করবে কে? ওদের কি কোনো মতামত নাই? বা ওদের কোনো চাওয়া পাওয়া নাই? বা ওরা কি বাংলাদেশে স্টেক রাখে না? এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ, ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত হইতে পারত যে সবাইকে নিয়ে এই যে ইনক্লুসিভ বাংলাদেশের কথাও আসতেছে। এই ইনক্লুসিভ বাংলাদেশ সহ অন্যান্য বিষয়াদিতে রাজনৈতিক বন্দোবস্ত হইতে পারত যে সবাইকে নিয়ে একটা সামগ্রিকভাবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে ওঠা। যেখানে মানুষ আস্থার সাথে নিজেদের আস্থার জায়গা তুলে ধরতে পারবে। এইখানেও যখন বৈষম্য হচ্ছে লোকজন না নিয়ে প্লাস এইখানেও যখন চয়েস করা হচ্ছে নিজেদের ভাই ব্রাদারকেই নিজেদের আলাদা হচ্ছে আগের সেইটা তো সেই ব্যাঙই হয়ে গেল। আগের ট্র্যাডিশনাল পলিটিক্স হয়ে গেল। মেক্সিমাম রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেই আমরা দেখছি যে বেশিরভাগ নেতারাই একই জায়গার, একই একই জায়গার বেশিরভাগ নেতারাই। খুব কমই হচ্ছে যে বাইরের প্রতিনিধিত্ব। এবং আমি এখানে একটা জিনিস ইনফেক্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে প্রবাসী। আপনি কি মনে করতেছেন না যে প্রবাসীদের এই আন্দোলনে কোনো স্টেক নাই? আমি তো মনে করি যে প্রবাসীদের এই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ তারা যদি রেমিটেন্সটা বন্ধ না করতো, তাইলে তো আমরা এত সহজে এবং সহ তখন বিবৃতি দিতে বাধ্য হয়েছে আপনার রেমিটেন্স পাঠান। এটা তো সেই আপনি কি এখন পর্যন্ত যতগুলো নয়া রাজনৈতিক বন্দোবস্তের আপনি যতগুলো পলিটিক্যাল এন্টিটি দেখছেন, সেখানে কোথাও কি আসলে প্রবাসীদের প্রতিনিধি আসছে কোন আলোচনা কোন প্রবাসী দেখা গেছে কিনা? কোন প্রবাসী আজ পর্যন্ত এই স্টেটমেন্ট দিছে কিনা যে আমি অমুক রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছি? না, দেয়নি। সো সুযোগটা অ্যাকচুয়ালি এখানে সুযোগটা দেওয়া হচ্ছে কিনা একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে কি আগ্রহ। যেমন অনেক মানুষ আমরাও দেখেছি যে ওই সময়ে কিন্তু সাধারণ মানুষের সাথে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত মাঠে নেমে গেছে। মানে মুরুব্বি টাইপের আমাদের আঙ্কেল আন্টি তারা আসছে। মানে বলল যে, "আমরা তোমাদের সাথে আছি এবং এই সরকার পতন হওয়া পর্যন্ত আমরা তোমার সাথে কাজ করব।" বা ছিল মাঠে। বাট তাদের কোনো আগ্রহ নেই। বা এই জায়গাটায় আমি সে জায়গায় কানেক্টিভিটি যে ব্যাপারটা সেই জায়গায় নয়া যে রাজনীতি যারা করার চেষ্টা করছে তাদের কাছে একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা হচ্ছে কানেক্টিভিটি। আমার কাছে মনে হচ্ছে তারা এখন পর্যন্ত কোন একটা ফিক্সড ইভেন যদি আমি বলি একেবারে এই যে দ্রব্যমূল্যের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, অনেকে এনালাইসিস করছে, বিশেষজ্ঞ কথা বলছে। কিন্তু তাদের মুখ থেকে যে এই যে পাকিস্তান থেকে পেঁয়াজ অনেক টন আসছে। আসার পরে কিন্তু দামটা কমে নাই। হ্যাঁ? চিনি নিয়ে আসছে। মানে এটা নিয়ে যে কথা ইস্যু ভিত্তিক ব্যাপারটা হচ্ছেও ফোকাস করা হচ্ছে বারবার। মানে একদম ন্যাশনাল যে বিগ ইস্যুস গুলা লাইক মানে সংবিধানের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে বা সরকারের ব্যাপারটা নিয়ে বাট এগুলো নিয়ে কথা বলার জন্য কিন্তু আরো কিছু ব্যাপার আছে। আমি কথা বলাটাকে নেগেটিভ দেখছি না। হুম। বাট ওরা তো চাইলে ডিফারেন্ট আঙ্গিকে আসতে পারত যে না আমরা নয়া রাজনীতি করলো আমাদের টপ মানে কনটেন্ট টা হচ্ছে বা আমাদের থিমটা হচ্ছে যে মেহনতি মানুষ বা না, নয়া রাজনীতি বলতে তো এটাই বোঝাচ্ছে যে আপনি নতুন কিছু আপনি যদি আগে সেই ট্র্যাডিশনাল ধারাই মেইনটেইন করেন তাইলে এইটা কেমনে নয়া রাজনৈতিক বন্দোবস্ত হইল? রাইট নয়া রাজনৈতিক বন্দোবস্তের মানেই তো এইটা যে আমি একটি ধারা বা নতুন কিছু নতুন একটা কিছু শুরু নতুন করব। শুরু করব। রাইট। এইটা যদি আমি করতে না পারি, এটা তো নয়া রাজনৈতিক বন্দোবস্ত হয় না। আচ্ছা, যদি নয়া রাজনৈতিক বন্দোবস্ত এটা না হয়, তাহলে ট্র্যাডিশনাল পলিটিক্স এর ঝামেলা কি? তাহলে আপনি কেন এই টার্মটা ইউস করতেছেন? এইটা কি সেই আপনার সেই পপুলিজম ধারণা থেকে আসতেছে কিনা যে আমি নতুন একটা টার্ম ইউস করলে লোকজন আমার কাছে আসবে বেশি। তো তাইলে কি সেটা কি এটা আমি আমরা কিন্তু এটা বদলে পুরাতন মদের মতোই হয়ে আমি দেখছিও মানে বারবার নামগুলোতে ছাত্র নামটাকে ফোকাস করা হচ্ছে বা গণ অধিকার টাইপের নামগুলো ফোকাস করা এবং হচ্ছে। মানে আরো একটা বিষয় আমি খেয়াল বিপ্লব এবং নামটাকে দুঃখজনকভাবে আমি এটা খেয়াল করছি। কেউই কিছু বলতে নিলে বলে যে, "আমি কিন্তু অমুকভাবে আন্দোলনে ছিলাম। আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, ওইখানে গেছে।" খুব অ্যালার্মিং এই ব্যাপারটা। এইটা খুবই অসুস্থ প্র্যাকটিস। বুঝতে পারতেছি। আরে ভাই আপনি যদি না যান সমস্যা কি তাতে? আপনি না যাইতেই পারেন, আপনার পার্সোনাল ইস্যু থাকতেই পারে। দেশের সবাই তো নামে নাই। না প্রত্যেকেই যদি দাবি করে আমিও নামছি, অমুকভাবে নামছি, আমার ছেলেও নামছে, আমার তাহলে তো লাশও হবে। তাহলে ভাই বাসায় বসেছিল কে? সেটা। আপনি এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ফ্যাসিস্টের দোসর ছিলেন কিনা? আপনি আওয়ামী লীগের সাথে ছিলেন কিনা? আপনি সন্ত্রাসী ছাত্রলীগের সাথে ছিলেন কিনা? এবং আপনি তাদের সাপোর্টে ছিলেন কিনা? যদি আপনি তাদের সাপোর্টে না থাকেন তাইলেই তো আপনি আমাদের সাপোর্টে বলেছেন। সেটা আপনার বাসায় অবস্থান করে হতে পারে। সেটা তো বাসায় অবস্থান আর যেকোনোভাবেই একবারে। আপনার তো বারবার এই কথা বলার দরকার নেই যে আমি ছিলাম, আমার ছেলে ছিল। এটা কিন্তু অন্য কিছু প্রমাণ করে যে আমি ছিলাম মানে উনি এটাকে মানে এটা কি আসলে স্টেটমেন্টটাকে আরো বেশি জোরালো করতে চাচ্ছে কিনা উনার ওখানে আরেকটা বিষয় আসলে চলে আসে ভাই, এটা দুঃখজনক। যে ওই যে আমরা যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত করতে যাইও যে নয়া রাজনীতি করতে পারতেছি না, না পারার কারণও হচ্ছে এইটা যে মানুষ তার আগের থেকে বের হইতে পারে না। আরে ভাই আপনি জুলাইয়ে ছিলেন না, ছিলেন না। আপনি
আমাদের বিরোধী ছিলেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সেইটা না হয়ে থাকেন দ্যাটস এনাফ। কিন্তু এই যে বারবার একটা অসুস্থ প্র্যাকটিস যে না, না আমি কিন্তু এভাবে ছিলাম, ওভাবে ছিলাম। এটা বলে যে আপনি নিজেরও ওয়েট কমাচ্ছেন। এই যে এই যে কাজটা করতেছেন এইটার কারণেও হয়তো আসলে আমরা নতুন কিছু দাঁড় করাইতে পারতেছি না। এটা আমাদের মানসিক সমস্যা থেকে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সর্বশেষ আমরা শেষের দিকে একেবারে সেখানে বলছে নয়া রাজনীতি যে বন্দোবস্ত এখানে ব্যাপারটা। এই যে গ্যাপ টাইম অনেকে চিন্তা ভাবনা করছে যে এই গ্যাপ টাইমের মধ্যে আসলে একটা যদি পলিটিক্যাল দল করা যায় বা একটা তাহলে তো অনেক কিছু করা যায়। এই সময়ে একটা নির্বাচিত সরকার আসলে হয়তোবা আমাদেরকে নিবন্ধন দিবে না বা আমরা রেজিস্ট্রেশন অনেক কিছু পাবো না। হুম। এটাকে তখন এগেইনস্ট মনে করতে পারে। সবকিছু মিলে এই গ্যাপ টাইমটা আমাদেরকে একটু কি হতে হবে? টেম নিতে হবে। এখন ক্যাপ্টেন লিডার হয়ে যাওয়া একটা মনে আমরা এরকম অনেকজনকে দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাফেরা করছে। বিভিন্ন রকম বিষয়টা নিয়ে। এই যে বিষয়টা যে হুম। বন্দোবস্ত করার যে সিস্টেমটা এটা কি যে আমরা কিন্তু নয়া রাজনীতি বলছি আবার এখানে বন্দোবস্ত বলছে। এটা কেন বললাম? আমরা দেখছি নয়া রাজনীতি আদল আসলে কিন্তু বন্দোবস্ত করারই সিস্টেম করছে। এটা নিজের আখেরটা গোছানোর ব্যাপারটা। এটা ভবিষ্যৎটা কি? আদতে এগুলো টিকবে? বা বাংলাদেশের মানুষ আসলে দিন শেষে কি চায়? তাদের কাছ থেকে এবং তাদের যে রাজনৈতিক বিষয়টা যে আমাদের গোল থাকে যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব। এদের কোনো ভবিষ্যৎ আছে কিনা? মানে এই যারা এভাবে গ্যাপে যা লিডার হতে চাচ্ছে বা সংগঠন করতে চাচ্ছে বিভিন্ন রকম। আসলে ভাই ধরেন আ ওই যে শুরুতেও আমরা এই কথাটা বলতে নিচ্ছিলাম হয়তো শেষ করতে পারিনি এই সময়। সেটা হইলো যে যারাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতেছে বা নতুন রাজনীতি নিয়ে আসতেছে, এরা খুবই গ্রামের সাধারণ মানুষের পালস বুঝতেছে না। বুঝতেছে না। যদিও মেক্সিমামই দেখা গেছে গ্রামেরই ছেলে। কিন্তু তারপরও গ্রামের মানুষ কি চায় সেটাকে তারা পাত্তাই দিচ্ছে না। দিচ্ছে না। গ্রামের মানুষকে মনে হয় যেন নাগরিক না তারা এই দেশের। এই দেশের নাগরিক হচ্ছে সুপুরে মিডল ক্লাস। আরবান আবার মিডল হায়ার ক্লাসের বাইরে। এর বাইরে বোধহয় আমাদের কেউ নাগরিকই নাই। আপনি গ্রামে যান, আপনি একটু কথা বলেন। তারা কি চায়? আপনার নিজের পরিচয়টা হাইড করে আপনি একটু গ্রামের একটা চায়ের দোকানে বসে কথা বলেন। অথবা চা ভাল না লাগলে বা চায়ের দোকানকে biased মনে হইলে আপনি একটা ক্ষেতে চলে যান, ধান ক্ষেতে চলে যান যেখানে একজন কৃষক কাজ করতেছে। বা কোন বাড়িতে ঢুকে ২ টা মহিলার সাথে কথা বলেন যারা হচ্ছে চাল মাড়াচ্ছে। ওই তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কি চায়। বাংলাদেশে ট্র্যাডিশনাল পলিটিক্স এর বাইরে পলিটিক্স করা কখনো সম্ভব হবে কিনা আমি জানি না। বাট এই মুহূর্তে মোটেও পসিবল না। কারণ বাংলাদেশ দীর্ঘ প্রায় ১৭ বছর গণতন্ত্রহীনতার ভিতরে জি। ছিল। সো এখন যখন একটা সুযোগ তৈরি হইছে মানুষ এখন গণতন্ত্রে ফেরত যেতে চাচ্ছে। গণতন্ত্রে ফেরত যাইতে চাওয়ার মানে এই না যে আপনি আবারও মানি একটা সাবোটাইজ করবেন নতুন রাজনীতির নামে বা বাংলাদেশের মানুষের আকাঙ্খাকে আপনি আবারও পদদলিত করবেন। বাংলাদেশের মানুষ কাকে চাইতেছে? কিভাবে রাজনীতি চাচ্ছে? কি চাইতেছে? সেইটা বোঝাটা আপনার জন্য জরুরি। জরুরি। আপনি যদি সত্যিই দেশের জন্য কিছু করতে চান, সত্যি যদি মানুষের জন্য কিছু করতে চান, মানুষ যা চায় তাই তো করবেন। সেটাই। আপনি নতুন কিছু তো মানুষের উপরে চাপাই দিতে পারেন না। হ্যাঁ, আপনি মানুষকে নতুন কিছু শেখাতে পারেন। আপনি মানুষকে নতুন কোনো আইডিয়া দিতে পারেন। আপনি মানুষকে নতুন কোনো আইডিওলজি দিতে পারেন। কিন্তু মানুষ যেটা চায় সেটার বাইরে তো আপনি কোনো কিছু চাপাই দিতে পারেন না। সেটাই। আপনি যদি নতুন রাজনীতি করতেই চাইতেন, আপনি মানুষ যেটা চাইতো সেই চাওয়ার রাজনীতিকে আপনি সংশোধন করতে পারতেন। দিন শেষে এই মানুষের চাহিদাটাকে একটা প্রাধান্য দিচ্ছে। সেই চাওয়ার রাজনীতিতে আপনি কিছু নতুন ধারা তৈরি করতে পারতেন। আমি যেটা বারবার বলতেছিলাম যে ট্র্যাডিশনাল পলিটিক্স এ যা হচ্ছে সেইটাকে আপনি মডিফাই করতে পারতেন। কিন্তু সেইটা আপনি না করে আপনি নতুন দল খোলাকেই নাম দিয়েছেন নয়া রাজনৈতিক বন্দোবস্ত। ধন্যবাদ। হুইচ ইস প্রবলেমেটিক। রাইট। মানুষ যেটা চাইতেছে সেইটা বিবেচনা করে। একটা রাজনৈতিক দল খুললেই তো হইল না। আমি একটা আসন নিয়ে একটা মার্কা নিয়ে নির্বাচন করলেই তো হইল না। আমি একটা পলিটিক্যাল এন্টিটি হিসেবে কিছু টিভি টক শো করে আমি এক জায়গায় দাঁড়ায় গিয়া কোন বড় রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করে আমি একটা আসন পাইয়া জাস্ট একটা এমপি হইতে চাই। এই ধারণাও প্রবলেমেটিক। রাইট, রাইট। আপনি যেটা বলতেছিলেন, প্রশ্নটা যেটা ছিল যে আমরা অনেককেই দেখতেছি যে এই গ্যাপে লিডার হইতে চাইতেছে। এই ভ্যাকুয়ামে অনেকেই দাঁড়ায় যেতে চাইতেছে। নাম দিচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। এদের মেক্সিমামই আপনি খোঁজ নেন, জীবনোদ্দেশ্য হইল সংসদে একবার যাওয়া। একটা সংসদীয় আসনের এমপি হওয়া। বা তাকে ফেমটা তাকে চেনা, তাকে এখন সে হয়তো যে ট্র্যাডিশনাল পলিটিক্স এ ওই রানটা করতে পারবে না। ট্র্যাডিশনাল পলিটিক্স এ যেভাবে দৌড়ায় মন্ত্রী এমপি হইতে হয়, এটা হয়তো সে পারবে না। ফলে এই কারণে সে করল কি নতুন একটা দল খুলল। সে কিছু লোক লস্কর জমাইলো বিভিন্ন জায়গা থেকে। সে নিজে টিভিতে বা আর্থিকভাবে বিভিন্ন জায়গায় সহযোগিতা তাছাড়াও সে নিজেকে একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার মাধ্যমে অ্যাওয়ার্ডটা আছে। সে যখন দেখলো যে সে এখন যদি ইলেকশন করে সে কোনোভাবেই জেতা সম্ভব না, তখন একটা বড় রাজনৈতিক দলের সাথে যে আমার বিভিন্ন আসনে কিছু ভোট আছে। আপনাদের জন্য এটা এক্স ফ্যাক্টর হইতে পারে। আপনি আমাকে একটা হুম, আসন ছেড়ে দেন। রাইট। এটা এই যে নেগোসিয়েশন,
এইটাকে বলা হচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত। এটা আমাদের জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং মানে এইটা হচ্ছে যে আমাদের মানসিক দৈন্যতা থেকে আমরা যে উঠতে পারি নাই ৩৬শে জুলাই যে আমাদের আলাদা যে একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়নি। এটা একটা ৩৬শে জুলাই বা এই যে ২০০০ শহীদের রক্তের উপর দাঁড়ানো জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লব যে আমাদেরকে আসলে কিছুই পরিবর্তন করতে পারে নাই। এইটা হচ্ছে এইটা নিদর্শন, এটার নিদর্শনই আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সময়ের তথাকথিত নয়া রাজনৈতিক বন্দোবস্ত। যা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। অসংখ্য ধন্যবাদ আবরার। আমরা কথা বলেছি। আমাদের কাছে ভাইয়া। আমার কাছে মনে হলো যে আমরা সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা বা আমরা মনে করছি অনেক সময় আমরা একটু তাদের ডিফারেন্ট। আমরা অনেক কিছু বেশি বুঝি বা আমরা তাদের চেয়ে বেশি স্মার্ট। বাট দিন শেষে তারাও কিন্তু একটা যে আমাদের দেশের জনগণ একটা মানে বৃহৎ জনগোষ্ঠী যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বসবাস করে তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না। হয়তোবা তারা টিভিতে দেখছে বা আমরা তাদেরকে নিয়ে কিন্তু রাজনীতি করছি। অথবা তারা কিন্তু আমাদের ভোটার। তাদের কাছে দিন শেষে আমরা যাই। গিয়ে হয়তোবা কিছু মিথ্যা আশ্বাস দিচ্ছি। কিন্তু তাদেরকে আমরা এক্স ফ্যাক্টর হিসেবে কখনোই আলোচনা করি না বা তাদেরকে যে একটা ইম্পোর্টেন্স আছে আমাদের রাজনীতিতে সেটাকে আমরা রাখি না। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় নয়া রাজনীতির ব্যাপারটা যে নতুন ধারা যে তৈরি করার যে মনোভাব, সে মনোভাব আরো বেশি তাদের জোরালো করা উচিত ট্রেডিশনাল রাজনীতি থেকে। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের আজকে র‍্যান্ডম আলাপ। আমরা জাস্ট আলোচনা করলাম বিভিন্ন বিষয় আমাদের মধ্যে আসছে। বাট আমাদের মূল ফোকাস ছিল নয়া রাজনীতির যে ব্যাপারটা। নয়া রাজনীতির এই ব্যাপারটাতে আমাদের মূল বিষয়টাই হলো যে নতুন ধারা সৃষ্টি করা এবং হচ্ছে এটা সাধারণ মানুষের জন্য কাজ করা। দিন শেষে আমাদের একটি স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। এই দেশটা আমরা যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটা নতুন দেশ পেয়েছি, ডেফিনিটলি এটা নতুন দেশ। যে দেশে কোনো অন্যায় থাকবে না, বৈষম্য থাকবে না, কোনো স্বৈরাচার মনোভাব থাকবে না। সেই মনোভাব আমাদের সকলকে এখানে প্রতিষ্ঠা করতে হবে। সো ঘুরে ফিরে যদি আবার আমি নয়া রাজনীতির একটা আদলে যদি নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, দ্যাট মিনস আমি এখানে বৈষম্য করছি। অন্য কাউকে এখানে আনার সুযোগ দিচ্ছি না। আমি লিডার, আমি সবকিছু করব। এই টাইপের একটা মনোভাব আমাদের মধ্যে কিন্তু আল্টিমেটলি বিল্ড আপ হয়ে যাবে যেকোনোভাবে। সো আমি আবারও সবাইকে আমাদের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।